হ্যালো এভরিওয়ান, এবিসি ভয়েস প্রেজেন্স আমার মিষ্টি চাই। আজকে আমাদের গল্প জিন এবং মিষ্টি নিয়ে। আমরা সকলে জানি জিন মিষ্টি খেতে খুবই ভালোবাসে। এমনকি জিনের প্রিয় খাবারের তালিকায় মিষ্টি রয়েছে। আর এটাও জানা যে জিন মিষ্টি যারা তৈরি করে তাদের সাথে প্রায় সময় সম্বন্ধ এবং দেখা চলতেই থাকে। তো ঠিক এরকমই একটি গল্প নিয়ে আসলাম আজকে। গল্পের মূল চরিত্র সাব্বির হোসেন। সাব্বির হোসেনের জন্ম 1975 সালে। সাব্বির হোসেন তার বাবার সাথে তাদের মিষ্টির দোকান পরিচালনা করত। সাব্বির হোসেন ছোট ছিল, তবে তার জ্ঞান বুদ্ধি অনেক ছিল। সে বাবার সাথে 6 মাসে সকল ধরনের মিষ্টির যাবতীয় কার্যক্রম এবং সকল রেসিপি সম্পর্কে ধারণা নেয় এবং তার বাবার ব্যবসায় হাত দেওয়া শুরু করে। সাব্বিরের বাড়ি ছিল একটি ভিতরের গ্রামে এবং তাদের বাজারে একটি ছোট মিষ্টির দোকান ছিল। বাবার ইচ্ছে ছিল যে সাব্বিরও তার সাথেই তার মিষ্টির দোকানটি দেখবে। তো এমন করতে করতে একসময় সাব্বির যথেষ্ট বড় হয় এবং বাবার ব্যবসা পরিচালনা শুরু করে। একদিন সাব্বির হোসেন তার বাবাকে বলে যে আজকে আসতে দেরি হবে। বাবা কারণ জিজ্ঞেস করলে সাব্বির বলে যে মূলত ইদানিং তাদের দোকানে বিক্রয় ভালো হচ্ছে, যার কারণে সে চাচ্ছে যে আজকে একটু বেশি দেরি করে বিক্রি করবে এবং তারপর বাড়িতে আসবে। যাই বলা সেই কাজ। প্রতিদিন সাব্বির হোসেন সাধারণত 7টার সময় দোকান বন্ধ করে, তবে আজ নিয়ত ছিল যে 8:30 পর্যন্ত দোকান খোলা রাখবে। আহ, তো তাদের যে দোকানটা ছিল সেটি শহরের একটি বাজারে ছিল। সো তখন বাজে রাতে 8টা। সাব্বিরদের দোকানে একটি কর্মচারী ছিল রাব্বানি। তো সাব্বির বলে, রাব্বানি তুই বাসায় চলে যা, আমি দোকান বন্ধ করে চলে যাব। তো রাব্বানি বলে, ভাই যাইতে পারবেন এত রাতের বেলা? তো সাব্বির বলে, হ্যাঁ পারবো আমি, সমস্যা নাই। রাব্বানি চলে যায় এবং সাব্বির দোকানটা আস্তে আস্তে বন্ধ করার ব্যবস্থা করতে থাকে। দোকানটা বন্ধ করা প্রায় 80% শেষ। সেই সময় একজন ক্রেতা আসে। ভদ্রলোক, দেখতে সুন্দর, ফর্সা এবং দাড়ি কিছু দাড়ি পাকা এবং কিছু দাড়ি কালো। সে আসে, এসে বলে যে ভাই মিষ্টি হবে? বলে, সাব্বির বলে যে ভাই দেখতে পারতেছেন দোকানটা বন্ধ করে ফেলছি, এখন মিষ্টি হবে না, কালকে আসতে পারেন। তো তখন লোকটা বিরক্তি সুরে বলে, আরে ভাই মিষ্টি নাই মানে? আপনি মিষ্টি এখন দেন আমাকে, আমার দরকার। তো ওই টাইমে সাব্বির একটু বিরক্তি মুখে বলে, ভাই বললাম না মিষ্টি এখন দিতে পারবো না, সকল কিছু বন্ধ করে ফেলেছি। তো এই কথা শোনার পর লোকটা একটি বিরক্তি এবং ঘুমরানো মুখ নিয়ে বলে, ঠিক আছে মিষ্টি দিলেন না, তবে চিল্লানোটা ভালো হয়নি। এভাবে চিল্লিয়ে কথা বলবেন না। তো বলে, আর যান, এখন মিষ্টি দিতে পারবো না। তো রীতিমতন সেই লোককে অপমান করে দিল সাব্বির। যাই হোক, সাব্বির দোকান বন্ধ করলো। সাব্বিরদের বাড়ি এমন ছিল যে উম, রিক্সা বা গাড়ি দিয়ে প্রথমে মেন রোড পর্যন্ত আসা লাগতো, তারপর ভিতরে 10 মিনিটের পথ হাঁটা লাগতো। তো সাব্বির রিক্সা নেয় এবং তাদের বাড়ির ঘাটায় এসে থামে। এরপর 10 মিনিট হাঁটা লাগবে। রিক্সাওয়ালাকে ভাড়া দেয় এবং রিক্সাওয়ালা সে সময় জিজ্ঞেস করে, কি মামা এত রাতের বেলা যাইতে পারবেন? তো সাব্বির বলে, সমস্যা নেই, চলে যাব। তো রাত তখন প্রায় 9টার কাছাকাছি। সাব্বির তাদের বাড়ির পথ ধরে, তবে আজকে যেন পথটা একটু বেশি আঁধা। তাকিয়ে দেখে, ও আজ অমাবস্যা। সাধারণত এই 7টা বা 7:30টার সময় মানুষ চলাচল করলেও 8টা বা 9টার পরে মানুষের অবস্থান একদমই কমে যায়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একজন দুজন মানুষ দেখা যায়। তো আজও একই অবস্থা। তবে আজ যেন রাত আমাবস্যার চেয়েও বেশি কালো। সাব্বির হাঁটা শুরু করে। সাব্বির হাঁটতেছে। তো সাব্বিরদের বাড়িতে যাওয়ার সময় 4টি অবস্থান পড়ে। 1 নাম্বার একটি পুকুর ঘাট, 2 নাম্বার একটি কবরস্থান, 3 নাম্বার একটি পরিত্যক্ত জমিদার বাড়ি, সেখানে মাত্র 2জন মানুষ থাকে। আর আরেকটি অবস্থান সেটি হচ্ছে সাব্বিরদের গ্রাম বা সাব্বিরদের বাড়ির অবস্থান। যাই হোক, তো সাব্বির হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে সেই পুকুর ঘাটের কাছে যেয়ে পৌঁছায়। সাব্বির জানে যে রাতের বেলা আসলে একা চলাচল করলে অবস্থা বা সকল কিছু মিলিয়ে গ্রামের আবহাওয়াটা ভালো থাকে না। সাব্বির হাঁটতেছে এবং সে পুকুর ঘাটের পাশে একটি খেজুর গাছ ছিল। সে জানে যে তার আশেপাশে তাকানো ভালো নয়, তবে কিউরিসিটি মানুষকে সবসময় এদিক ওদিক তাকাতে বাধ্য করে। সাব্বির আশেপাশে সকল কিছু দেখতেছে, পরিচিত জায়গা তার কাছে অপরিচিত, এবং সে দেখতে চায় যে আর কি আছে। সাব্বির হাঁটতেছে এবং সে খেজুর গাছগুলোর মধ্যে একটি খেজুর গাছের দিকে তাকায়। সে দেখতে পারে একদম চূড়ায় 2টি পা ঝুলতেছে। ঝুলতেছে বলতে গেলে কেউ পা দুলাচ্ছে। সাব্বির বুঝতে পারে যে তার এদিকে তাকানোটা উচিত হবে না। সে মাথা নামায় এবং সেই পুকুর ঘাটটা পার করে ফেলে। সাব্বিরদের বাড়ি থেকে 8 থেকে 10 মিনিটের দূরত্বে হচ্ছে একটি কবরস্থান পড়ে এবং যাওয়ার রাস্তা সেটি পড়বে। মূলত এটি হচ্ছে গ্রামের যেই সমাজ কবরস্থানগুলো থাকে সেগুলোর মধ্যে একটি। সাব্বির তার সেই
কবরস্থানটি ক্রস করবে, তবে কবরস্থান ক্রস করার আগে সে একটু আয়াতুল কুরসি পড়ে নেয়, কারণ সাব্বির ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির মানুষ। মানুষকে দেখলে ভয় পায় না, তবে মানুষ রূপে অন্য কিছুকে দেখলে সে নিশ্চয়ই ভয় পাবে। সাব্বির আয়াতুল কুরসি পড়ে, 3 কুল সূরা পড়ে, নিজের পুরো শরীরকে বাদ দেয় এবং হাঁটা শুরু করে। কবরস্থানটা তার ক্রস করতে সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড লাগবে। সে হাঁটতেছে। অর্ধেক কবরস্থান পার করার পর তার মনে হচ্ছে যে তার পিছে কেউ আছে। সাব্বির রীতিমতন বুঝতে পারে যে হয়তো আছে আর নিলে নেই। এখন সাব্বিরের কথা কি যে আমি যদি এখন দেখতে যাই আমার সমস্যা হতে পারে, তাই আমি কিছুই দেখবো না, আমি সুন্দর করে হেঁটে চলে যাব। খুবই সাহসের সাথে সাব্বির হাঁটতে থাকে এবং সে কোনো মতে কবরস্থানটা পার করে। কবরস্থানটা পার করার পর তার প্রায় 2 মিনিট খুবই ভার ভার মনে হচ্ছিল শরীরটা, মনে হচ্ছে কি সেই কবরস্থানের কোনো একটি নেগেটিভ এনার্জি সাব্বিরকে ধরে রাখছে এবং ও হাঁটতে পারতেছে না। ওর শরীরটা আবার ব্যাক কবরস্থানের দিকে আসতে চায়, কিন্তু সাব্বির চাচ্ছে না। তো কবরস্থানটা পার করার পর সেই পরিত্যক্ত জমিদার বাড়ি সামনে আসে সাব্বির। মূলত সেই জমিদার বাড়িটা একসময় খুবই জনবহুল ছিল। প্রায় 800 মানুষের ক্যাপাসিটি নিয়ে এই জমিদার বাড়িটা তৈরি হয়েছিল। আহ, জমিদার বাড়ির আসলে জমিদারের উত্তরাধিকারী কেউ ছিল না। 2 কন্যা ছিল, এক কন্যা মারা গেছিল এবং আরেক কন্যার একটি পুত্র সন্তান ছিল। সবাই চলে যাওয়ার পর সেই পুত্র সন্তান এবং তার স্ত্রী উত্তরাধিকারীতে সেই জমিদার বাড়িটি পায়। তো তারা সেই জমিদার বাড়িতে থাকতো। তো রাতের তখন বাজে প্রায় 9:30, 9:30 না, একটু কমই হবে। তো সাব্বির দেখতেছে কি যে সে জমিদার বাড়ির যেই কি বলবো এটাকে, সামনে যে একটু খালি জায়গা থাকে বারান্দার মতন, তো ওই জায়গাতে 2 জন মানুষ হাঁটতেছে। এবং সাব্বির রীতিমতন একটু অবাক হয় যে এত বড় বাড়ির মধ্যে থাকে শুধু এই 2 জন, তবে তারা তো কখনো রাতে হাঁটে না, আমি তো কখনো তাদের দেখলাম না, আজ কি হলো। তো সাব্বির আসলে চায় না যে সে এগুলো নিয়ে আর যাচাই বাছাই করবে, কারণ যাচাই বাছাই যতটা করবেন আপনি বিপদে পড়বেন তত আপনি। সাব্বির জায়গাটা ত্যাগ করতে চায়। যখন জমিদার বাড়ি থেকে প্রায় 20-25 পা দূরে যায় তখন পিছন থেকে একটি শব্দ আসে, এই সাব্বির কোথায় যাস। তো সাব্বির পিছে ঘুরে এবং কাউকে পায় না। আবার শব্দ আসে, এই সাব্বির কোথায় যাস। তো শব্দটার উৎস পায় জমিদার বাড়ি থেকে। তো জমিদার বাড়ি থেকে শব্দটা পাওয়ায় সাব্বির জোরে চিৎকার করে বলে, ভাই, রুবেল ভাই, আমি বাড়ি যাচ্ছি। কারণ সেই জমিদার বাড়িতে রুবেল ভাই এবং তার স্ত্রী থাকতো। তো বলে, আমি রুবেল না তো। তখন বলে, কে। সাব্বির এটা বলার সাথে সাথে বলে, আমাকে চিনতে পারবি আজ সন্ধ্যার কাহিনী মনে করলে। তখন সাব্বির একটু ভাবে এবং হঠাৎ করে তার পা থেকে জমিন চলে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়তেছে। এটা কি শুনলাম, এটা তো শোনার কথা না। সাব্বির বলে যে, কে আপনি। সাব্বির হঠাৎ করে অনুভব করে যে তাকে পিছন থেকে কেউ ধাক্কা দিল এবং সাব্বির ধূপ করে পড়ে যায়। মূলত সে যে রাস্তা দিয়ে হাঁটতেছিল সেই রাস্তাটা ছিল উঁচা এবং 2 সাইডে একটু নিচা জমি ছিল। সে ধূপ করে নিচা জমিতে পড়ে এবং দেখতে পায় একটি উঁচা লম্বা দানবীয় আকারের, মানে মানুষই তবে খুবই দানব আকারের, হাইট হবে 8 ফুটের উপরে হবে এমন একটা কিছু তার দিকে এগোচ্ছে। সাব্বির উঠতে পারতেছে না এবং সে কোনোভাবে খোঁড়ায় খোঁড়ায় পিছে চলতেছে যে সেটা যেন কাছে না আসে। তো বলে যে, কে আপনি। সাব্বির ভয়ের মধ্যে বলে, কে আপনি। তখন সেই বড় দানবটা বলে যে, আর সন্ধ্যার সময় আমার সাথে কি বিরূপ আচরণ করছি মনে আছে। সাব্বির বলে, আহ, আপনি কি জিন ছিলেন। তখন বলে, অবশ্যই জিন ছিলাম এবং তোর মানুষের সাথে জিনদের সম্মান দেওয়া দরকার। তখন সাব্বির বলে যে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এরকম করবো না। তো তখন বলে যে, মানুষ ভুল করে একবার করে, মানুষের সেই ভুলের শাস্তি একবারই পাবে। তখন বলে যে, মানুষকে তো আরেকবার সুযোগ দেওয়া যায়। বিশ্বাস করেন, আমি আপনাকে সাধারণভাবে কথাগুলো বলতেছি, বাট সেই সময় সাব্বিরের মনে যা চলতেছিল এবং সেখানে যা হচ্ছিল তার রীতিমতন মানুষকে পুরো শিউরে দেওয়ার মতন। সেই অবয়ব বা জিনটি খুবই ধীর গতিতে তার দিকে এগোচ্ছে। সাব্বির চাচ্ছে যে সে দৌড় দিয়ে চলে যাক, তবে সে পারতেছে না। তখনও সাব্বিরের বাড়ি প্রায় 2 মিনিটের রাস্তা এবং গ্রামের 2 মিনিটের রাস্তা অনেক বড় হয়। সাব্বির কোনো মতে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ করে জিনটা তার কলার চেপে ধরে, মানে কলার না, সরি, গলা চেপে ধরে এবং ওকে প্রায় উঠিয়ে ফেলে। সাব্বিরের হাইট ছিল 5 ফুট 8 কি 9 এবং সে 8 ফুটের একজন মানুষ বা দানবীয় আকারের মানুষের হাতের দ্বারা গলায় টিপ খায় এবং সেটা দিয়ে উপরে ওঠে। তো সাব্বির খুব
চিৎকার করার চেষ্টা করতেছে কোনো মতে যদি জমিদার বাড়ির রুবেল ভাই উঠতে পারে তাও সে বাঁচতে পারবে, কিন্তু কোনো গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, শুধু আ আ করে নিজের গলার মধ্যে নিজে চিল্লাচ্ছে, নিজেই শুনতে পারতেছে। তো সাব্বির খুব জোরে চিৎকার করার চেষ্টা করেও পারতেছে না। সেই জিনটা সাব্বিরের গালে এত জোরে একটা থাপ্পড় দেয়, সাব্বিরের গালের মধ্যে ৫ আঙ্গুলের দাগ পড়ে যায়। তো সাব্বির এই থাপ্পড়টা খাওয়ার পর প্রায় অনেকটা দূর, ৮-১০ মিটার দূরে যায়, ছিটকায় পড়ে। সো ছিটকায় পড়ার পর সে উঠে এবং উঠে দেখে সে অভাবটা নাই, হারায় গেছে। সাব্বির এত ভয় পায়, সাব্বির দৌড়াইতে দৌড়াইতে তার বাড়িতে যায়। বাড়িতে উঠানের সামনে যায় সাব্বির ধাপ করে পড়া যায় এবং সাব্বির রক্ত বমি করা শুরু করে। সাব্বিরের মা দৌড়ে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে তোর, এমন করতেছস কেন? তো সাব্বির শুধু বমি করতেছে এবং হাঁপাচ্ছে, কিছু বলতে পারতেছে না। সাব্বিরকে ঘরে নেওয়া হয়, সাব্বিরকে ঘুম পাড়ানো হয়, খাবার দেওয়া হয়, পানি খাওয়ানো হয়। পরে ৩ দিন পর সাব্বিরের জ্ঞান ফিরে। এই ৩ দিন সাব্বির অজ্ঞান ছিল। ৩ দিন পরে সাব্বিরের জ্ঞান ফিরে। সাব্বিরের পুরো বধির, সাব্বির কথা বলতে পারে না, বা বলতে পারেন যে সে চর থাপ্পড়ের পর সাব্বির মানসিকভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যায়। সাব্বির শুধু মাথায় হাত, মাথার চুল টানে, সাব্বির গালে হাত দেয় এবং সেই ৫ আঙ্গুলের দাগ এখনও রয়েছে, বহুত বড় ৫ আঙ্গুলের দাগ। তো সাব্বির রীতিমতন এখন কথা বলতে পারতেছে না। সাব্বিরের বাবা জিজ্ঞেস করে কি হয়েছে বল কাহিনী। তো কিছুদিন পরে রুবেল ভাইয়ের সাথে সাব্বিরের বাবার দেখা হয়। বলে যে কি হয়েছে ওর সাথে। তো রুবেল ভাইকে জিজ্ঞেস করার পর রুবেল ভাই যখন জিজ্ঞেস করে তখন সাব্বির বলে যে এরকম এরকম, দৌড়ায় এসে ভূমি করে তারপর এমন অজ্ঞান, কথা বলতে পারে না। তো রুবেল ভাই বলে যে আমি একটা সলিউশন দিতে পারি। তো বলে কি সলিউশন? বলে যে আজমিরের একজন হুজুর আছে, তার কাছে আপনি যাইতে পারেন, আপনার সাহায্য হইতেও পারে। তো হুজুরের সকল ঠিকানা নেয় এবং সে ভাবে যে যাবে, কোনো না কোনো একদিন যাবে। সে যাওয়ার হয় নাই, কারণ সাব্বির সেই ৩ দিন পরে যখন উঠে তার কিছুদিন পর থেকে অসুস্থ হওয়া শুরু করে। আর প্রতিবন্ধী যে হচ্ছিল সে আরও প্রতিবন্ধী হতে থাকে। লিটারেলি তার বয়স ১ বছরের বাচ্চার মানসিকতা যেমন হয়, তারও মানসিকতা মৃত্যুর আগধারে এসে এমন হয়ে গেছিল। তার পুরো শরীর শুকিয়ে যায়, সে ১৯-২০ দিন টানা কিছু খায় না এবং অসুস্থ হয়ে পড়ে থাকে। একসময় মারা যায় সাব্বির। সাব্বিরকে কবর দেওয়া হয়। মানুষ বলে যে জিনের নাকি অনেক শক্তি, জিন চাইলে মানুষকে হত্যা করে ফেলতে পারে। এক থাপ্পড়ে জিন এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলে। অবশ্যই এর একটি ট্রিবিউট আছে যে হযরত মূসা আলাইহিস সালাম একবার ফেরাউনের বাবুর্চিকে এক চড় থাপ্পড়ে মেরে ফেলেছিল। যদি এটা মানুষ হয় তাহলে জিন আরও বেশি শক্তিশালী। হয়তোবা সত্যি সে থাপ্পড়ের কারণেই সাব্বির মারা গেছে এবং সাব্বির হয়তো মানসিকভাবে সেই কাহিনীটার জন্যই পুরো কি বলে এটাকে বিভাজিত ছিল এবং সে কিছু করতে পারতেছিল না। সো এর জন্য আমি সকলকেই বলবো যে মানুষ হোক জিন হোক, না বুঝে বুঝে কখনোই কাউকে আঘাত করা যাবে না, আহত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কারণ যখন কেউ সত্যি মন থেকে কষ্ট পায় মানুষকে কিন্তু অনেক ক্ষতি করতে পারে। সো আজকে আমাদের গল্পটা এতটুকুই ছিল। আই হোপ আপনারা সকলেই আমার গল্পটা মন দিয়ে শুনেছেন এবং আমি চাই যে আমার নতুন চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন, বিকজ আই এম এ নিউ ক্রিয়েটার। ধন্যবাদ, বাই।